নিয়ে, যার নাম সমস্যা এবং সমাধান। দেখুন, গ্রীষ্মের দাবদাহ কিন্তু আমাদের ক্লান্তির শেষ পর্যায়ে এনে দিয়েছে। আমরা সবাই কিন্তু বর্ষাকে এই মুহূর্তে এক্ষুনি সঙ্গী করতে চাইছি, কিন্তু পারছি কি? আর ঠিক এভাবেই এই অনুষ্ঠান যারা দেখে আসছেন তারা জানেন যে এই অনুষ্ঠানের কিন্তু আমাদের মূল বক্তব্যই হচ্ছে ভাগ্যান্বেষণ। আমরা প্রত্যেকে কিন্তু ভাগ্যের আনুকূল্য কিন্তু পাই না। বহু বহু মানুষ আছে যারা ভাগ্যের আনুকূল্য থেকে শত যোজন দূরে অবস্থান করছি। আর সত্যি তো, এই মুহূর্তে যেরকম আমরা বর্ষাকে সঙ্গী করতে চাই, তেমনি আমরাও চাই সৌভাগ্যকে সঙ্গী করতে। কারণ জীবন যে থেমে থাকার নয়, অন্তবিহীন পথ চলাই জীবন। আমাদের বহু পথ চলতে হবে। আর সেই পথ চলা যদি সঠিকভাবে করা যায় তাহলে কিন্তু এই অনুষ্ঠান দেখতেই হবে। হ্যাঁ, ঠিক যেভাবে আপনারা দেখছেন বছরের পর বছর ধরে। আর এই অনুষ্ঠানের মূল কাণ্ডারি যে ব্যক্তিত্ব, তার সম্পর্কে আমি নতুন করে আর কিছু আজকে বলতে চাইছি না। তবু যে কথা না বললেই নয়, অতিশয় আমি করতে চাই না। হঠাৎ ধেয়ে আসা কল্পনাকে এখানে উপস্থাপন করতে চাই না, কারণ আপনাদের চিঠিতেই ওনার সম্পর্কে আপনারা যে যে বিশেষণ ব্যবহার করেন, তার বাইরে আর নতুন করে কোনো বিশেষণ এই মিডিয়ার সামনে আমরা তুলে ধরতে চাই না। তিনি কোন পদকপ্রাপ্ত, তিনি সম্রাট, একথা আমরা বলতে চাই না। তবে ভারতবর্ষের বুকে জ্যোতিষশাস্ত্রের সঠিক প্রয়োগের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষ যারা সত্যি ভাগ্যের আনুকূল্য পান না, তাদের ভাগ্যের আনুকূল্য পেয়ে দেওয়ার চেষ্টা যে কজন মানুষ করেন জ্যোতিষশাস্ত্রের উপর অসম্ভব পাণ্ডিত্য রেখে, তার মধ্যেই একজন হলেন বাবা শ্রী দেবদাসজি মহারাজ। আসুন, আজও অনুষ্ঠানে আমাদের ধর্মীয় আলোচনা তো থাকবেই। আমরা জাতক জাতিকার জীবনে লগ্নের ওপর গ্রহের প্রভাব কিভাবে ফেলে তার ওপর মহারাজের শ্রীমুখ থেকে আলোকপাত শুনছিলাম, এবং আপনাদের যথারীতি কিছু চিঠির, প্রেরিত চিঠির জিজ্ঞাসা এবং উত্তর আমরা নিয়ে নেব। সবার আগে মহারাজ বাবা শ্রী দেবদাসজি মহারাজকে আমাদের স্টুডিও স্বাগত জানিয়ে শুরু করি আজকের অনুষ্ঠান সমস্যা এবং সমাধান। নমস্কার। সর্বপ্রথমে টিভি মিডিয়া কর্তৃপক্ষকে এবং এই মুহূর্তে আমার সাথে স্টুডিওতে আছে আর্য বসু রায়, আর্যকে, এবং তোমাদের জনপ্রিয় টিভি মিডিয়াতে এই অনুষ্ঠান দেখবার জন্য যারা তোমরা টিভি সেটের সামনে এসে উপস্থিত, তোমাদের সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে এবং দেবাদিদেব মহাদেবের চরণে তোমাদের জীবনের সার্বিক মঙ্গল প্রার্থনা করে অনুষ্ঠান শুরু করছে সমস্যা এবং সমাধান। ওম নমঃ শিবায়, ওম মহাকাল রুদ্র দেবায় নমঃ। ভক্তগণ, আমরা লগ্নস্থ গ্রহফল নিয়ে আলোচনা করছিলাম। আজ আমরা দ্বিতীয়স্থ গ্রহফল নিয়ে আলোচনা করব। দ্বিতীয় ঘরে কি ধরনের গ্রহ থাকলে, কি গ্রহ থাকলে তোমার জীবনে কি কি শুভ বা অশুভ ফল আসবে, তাই নিয়ে আলোচনা করব। আজকে অনুষ্ঠানের শুরুতেই আপনাদের জানিয়ে রাখি যে এই মহান ব্যক্তিত্বের সাথে আপনারা কোথায় যোগ করতে, আপনারা সেই ঠিকানায় যোগ করতে পারবেন, তার সান্নিধ্য পেতে পারবেন। সেই ঠিকানাটি দয়া করে নোট করে নিন। প্রয়াস অ্যাপার্টমেন্ট, 3 নম্বর বাঘাযতীন রোড। প্রয়াস অ্যাপার্টমেন্ট, 3 নম্বর বাঘাযতীন রোড, শিলিগুড়ি কোর্ট মোড় থেকে হাঁটা পথে ঠিক 3 মিনিট। শিলিগুড়ি কোর্ট মোড় থেকে হাঁটা পথে ঠিক 3 মিনিট। যে দুটো নাম্বারের দূরত্বে আমরা বসে আছি সেই দুটি নাম্বার হলো 035365280027। আরও একবার বলছি, 035365280027, এবং আরও একটি নাম্বার 9733175546।
9733175546। আসুন আমরা আবার মহারাজের শ্রীমুখ থেকে কিছু ধর্মীয় আলোচনা শুনে নিই। ভক্তগণ, আজ আমি আলোচনা করব তোমাদের কাছে দ্বিতীয়ভাবে, লগ্ন থেকে দ্বিতীয়ভাবে যদি রবি থাকে তাহলে তোমার জীবনে কি প্রভাব পড়বে। সবার আগে বলি যে দ্বিতীয় ভাব থেকে কি বিচার করতে হয়। লগ্ন থেকে যেমন স্বাস্থ্য বিচার করতে হয়, শরীরের অবয়ব বিচার করতে হয়, সব বলেছি। দ্বিতীয় ভাব লগ্ন থেকে, এইটা হবে দ্বিতীয় ভাব। তোমার যদি কুম্ভ লগ্ন হয় তবে অ্যান্টি ক্লকওয়াইজ এটা হবে দ্বিতীয় ভাব। তোমার যদি বৃশ্চিক লগ্ন হয় তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ এটা হবে দ্বিতীয় ভাব। তোমার যদি বৃষ লগ্ন হয় তবে অ্যান্টি ক্লকওয়াইজ এটা হবে দ্বিতীয় ভাব। দ্বিতীয় ভাব থেকে কি বিচার করতে হয়? দ্বিতীয় ভাব থেকে বিচার করতে হয় বাক্য। বাক্য বিচার করতে হয় দ্বিতীয় ভাব থেকে। দ্বিতীয় ভাব থেকে বিচার করতে হয় গলার আওয়াজ। গলার আওয়াজ শুনেই তোমরা বলে দাও এটা অমুকের গলার আওয়াজ। ফোনে শুনেই বলে দাও হ্যাঁ আমি আপনার গলার সাউন্ডেই, আমি ভয়েসেই আমি চিনতে পেরেছি। গলার আওয়াজ প্রত্যেকের আলাদা আলাদা। ভাইব্রেশন সবার এক নয়। স্বরযন্ত্রের ভাইব্রেশন এক নয় বলে, কম্পন এক নয় বলে তাদের গলার আওয়াজ আলাদা। তো গলার আওয়াজ বা বাক্যে কি আসে যায়? অনেক কিছু আসে যায়। গলার আওয়াজের মধ্যে তোমার ব্যক্তিত্ব প্রকাশ পায়। তোমার ব্যক্তিত্ব, তোমার চেহারা, তোমার উচ্চতা, তোমার অবয়ব, তোমার গায়ের রং, তোমার ওজন, তোমার গলার আওয়াজ, তোমার দৃষ্টি, তোমার চলাফেরা, তোমার পোশাক আশাক, সব কিছু মিলিয়ে তোমার ব্যক্তিত্ব প্রকাশ পায়। গলার আওয়াজে কি হয়? বহু ব্যক্তি আছেন যারা গলার আওয়াজেই তারা প্রসিদ্ধ হয়ে থাকে। বহু ব্যক্তি আছে যারা ভিজুয়াল মিডিয়াতে এই ক্যামেরার সামনে সফল নয়। কিছুদিন আগে আমি একটি এফএম রেডিওতে তাদের আমন্ত্রণে অনুষ্ঠান করতে গেছিলাম। অনুষ্ঠানের নাম ছিল মেরি শাদি করা দো। অনুষ্ঠানের মধ্যে গান চলে, তার মাঝে মাঝে ফোন আসে। ওটা ছিল SFM। তো ওটা উত্তরবঙ্গে খুব প্রসিদ্ধ। উত্তরবঙ্গের গান, উত্তরবঙ্গের প্রাণ, SFM। তো সেখানে
তাদের হট সিটে বসে আছি, গানগুলো কম্পিউটারে আগে থেকে সিলেকশন করা থাকে, এখানে একটি বড় মিক্সার মেশিন থাকে, মাইক্রোফোন থাকে, এখানে সঞ্চালিকা থাকে, আর এখানে গেস্ট থাকে। ফোন আসে, ফোনে উত্তর দেওয়া হয়, আবার বলে যে অমুক ফিল্ম থেকে এই পছন্দের গানটি শোনাচ্ছি বলে সেই গানের উপর ক্লিক করে গানটি চলতে থাকে। তো সেখানে গলার আওয়াজ শুনলে মনে করবে মেয়েটি খুব সুন্দরী বা খুব কম বয়সী। রাইমা, যেভাবে বলে তোমরা এফএম শোনো যে তোমরা আছো রাইমার সাথে, তোমাদের এরকম। তো তারপরে কথায় কথায় জানলাম যে মেয়েটি এক সময় কলকাতায় একটি নিউজ চ্যানেলে ছিল এবং সে সেখানে খুব সফল হয়নি। ভিজুয়াল মিডিয়াতে তার সফল হবার মতো তার চেহারার অবয়ব নয়, কিন্তু অডিও মিডিয়াতে যেখানে শুধুমাত্র আওয়াজ শুনছে মানুষ, সে খুব সফল। তাহলে তার প্রফেশনটা কি? শুধুমাত্র তার ভয়েস কেন্দ্রিক তার হচ্ছে প্রফেশন। শুধু ভয়েস দিয়ে থাকে, শুধুমাত্র শ্রোতাদের মন জয় করে থাকে তার ভয়েসের মাধ্যমে। এটাই তার জীবিকা, এটাই তার মনোরঞ্জন সে করে থাকে এবং এটাই তার জীবিকা। এরকম বহু নিউজ রিডার আছেন, বহু নেপথ্য সাউন্ড মেকার আছেন যারা নেপথ্যে সাউন্ড দিয়ে থাকে। তাদের দেখতে হয়তো খুব সুন্দর নয়, কিন্তু ভয়েস খুব সুন্দর। এবং যে কোনো ব্যাপারে তোমার ব্যক্তিত্বের একটা অঙ্গ হচ্ছে তোমার গলার স্বর। দ্বিতীয় ঘর থেকে আমরা বুঝতে পারি তার গলার স্বরটা কেমন হবে। এবার আরো বিষয় দ্বিতীয় ঘরের ওপর থাকে, বলার ভঙ্গিমা, বলার সৌন্দর্যতা, মিষ্টতা নাকি কর্কশ ইত্যাদি। বাক্য, কোন জীব বাক্যকে সম্পূর্ণ করতে পারে না, তাদের কিছু সাউন্ড আছে, কিছু ইঙ্গিত আছে। ভাষা নেই, গ্লোবে এত ভাষার মতো হিন্দি, ইংলিশ, উর্দু, ফরাসি, চায়না, এত ভাষা তাদের কাছে নেই। তাদের কিছু জৈবিক ইঙ্গিত আছে, কিছু সাউন্ড আছে। মানুষের কাছে সাবলীল ভাষা আছে। মনের ভাবকে সম্পূর্ণভাবে প্রকাশ করবার জন্য সুন্দর ওয়ার্ডে ভাষা সৃষ্টি হয়েছে। ভাষায় কটা বর্ণ আছে তার শাস্ত্রীয় ব্যাখ্যা আমি বলবো। আগে আমি এই দ্বিতীয় ভাবটা নিয়ে বলি। তো ভাষা মানুষের কাছে আছে। এবারে ভাষার এত গুরুত্ব কেন? জীবনকে তৈরি করবার জন্য, তোমার পারিপার্শ্বিক অবস্থাকে ক্রিয়েট করবার, তোমার সুখ দুঃখ ভালো মন্দকে ক্রিয়েট করবার জন্য ভাষা অত্যন্তভাবে গুরুত্ব রাখে। কারণ এর মধ্যে শব্দ আছে, শব্দ ব্রহ্ম, ব্রহ্ম শক্তি। ভাষার গুরুত্ব আছে। এর আগে আমি কোনোদিন তোমাদের কাছে দুর্যোধন আর দ্রৌপদীর কথা বলেছিলাম, ভাষার কথা। আজও তোমাদের কাছে আমি কিছু কথা বলছি, আর বাকিটা আমি আজকে জ্যোতিষের আঙ্গিকে আলোচনা করব। আধ্যাত্মিক আঙ্গিকে আমি ওই ভোরবেলার যে অনুষ্ঠানটা
5:30 থেকে সেই অনুষ্ঠানে আলোচনা করব, প্রতিদিন ভোরবেলা 5:30। তাহলে ভাষা এত গুরুত্বপূর্ণ কেন? এর মধ্যে শব্দ আছে। মুখের বাক্যকে ছাড়বার আগে 50 বার 100 বার চিন্তা করবে। নিজেকে পরিবর্তন করারও তোমরা চিন্তা করবে, চেষ্টা করবে। কিভাবে করবে বলবো। তোমার পারিপার্শ্বিক অবস্থা তোমার সাথে কি ভাষা বলবে, তোমার পারিপার্শ্বিক অবস্থা তোমাকে কি শব্দবাণ ছুড়বে, সেটা তোমার উপর নির্ভর করে না। কিন্তু তুমি কি রিয়্যাক্ট করবে, সেটা সম্পূর্ণ তোমার হাতে। আর্য খুব উত্তেজিত হয়ে, খুব রেগে, ক্রোধিত হয়ে কিছু কথা বলল। যে কথা তোমার কাছে ভালো লাগছে না। এবার প্রথম কথা, এই অবস্থায় মানুষ কি করে? এই অবস্থায় মানুষ তার থেকেও বেশি উত্তেজিত হয়ে তার জবাব দেবার চেষ্টা করে। পরিবারে, সমাজে, অফিসে, খেলার মাঠে, ট্রেনে, বাসে ঘটে থাকে। ট্রেনে হয়তো তুমি উঠছো, তোমার ছাতাটা একটু কারো শার্টের সাথে আটকে গেছে। তার যে ক্রিয়া হচ্ছে, অন্ধ নাকি, চোখে দেখেন না? প্রথমেই তার ভাষাটা এই রকম আসছে। তুমি কি রিয়্যাক্ট করবে? তোমার নয়। কারণ আমাদের জীবনে প্রতি মুহূর্তে আমাদের সিন, আমাদের সিচুয়েশন, আমাদের অবস্থা পরিবর্তন হতে থাকে। প্রতি মুহূর্তে আমাদের পাশে অন্যান্য ব্যক্তিত্ব আসে, জীবনে অন্যান্য ব্যক্তিত্ব আসে। কিন্তু তুমি কি রিয়্যাক্ট করবে, তুমি কি উত্তর দেবে, এটা সম্পূর্ণ তোমার উপর। তোমার দ্বিতীয় ভাব এখানেই লুকিয়ে আছে। আর দ্বিতীয় ভাব জীবনকে অশান্তিপূর্ণ, অসফল, দুঃখময় করতে পারে। কারণ দ্বিতীয় ভাব ধনঘর, আবার দ্বিতীয় ভাব তোমাকে ধনী, সফল, আনন্দময় করতে পারে। তুমি রিয়্যাক্ট কি করবে? কেউ সাধারণ কি রিয়্যাক্ট করে? তার থেকেও উত্তেজিত কোনো কথা বলে দেয়। সে তাকে যত না উত্তেজিত কথা বলেছে, তার থেকেও বেশি উত্তেজিত কোনো কথা বলে। ফলাফল অশান্তি, হিংসা, ঝগড়া, আরো কিছু। এখন তুমি কি শব্দ পাবে, এটা তোমার উপর নয়। কিন্তু তুমি কি রিয়্যাক্ট করবে, এটা সম্পূর্ণ তোমার উপর। এই রিয়াকশনটা তোমার কি হবে, তোমার বাক্যস্থান কি হবে, তোমার ভালো নয়। আর্য খুব উত্তেজিত হয়ে, খুব ক্রোধিত হয়ে কিছু কথা বলছে, মানে ও পেনে আছে, ও পেনফুল অবস্থায় আছে, ব্যথায় আছে। চিৎকার কে করে? চিৎকার কে করে? যে পেনফুল, যে ব্যথায় থাকে, যে ব্যথায় থাকে। ও ব্যথায় আছে বলে ওর অনেক কিছু সমস্যা আছে, ওর
চিন্তার বাইরে, কল্পনার বাইরে, ইচ্ছের বাইরে জীবনে অনেক কিছু ঘটছে যার উপর ওর কোনো কন্ট্রোল নেই। সেই জন্য ও পেইনফুল অবস্থায় আছে, সেজন্য ও চিৎকার করছে। তোমাকে যে ট্রেনে বা বাসে বলল, কি চোখে দেখতে পানা? তুমি পেইনফুল অবস্থায় যেও না, ও পেইনফুল অবস্থায় আছে। ও নিশ্চয়ই প্রিয়জনের ট্রিটমেন্টের জন্য কোনো নার্সিংহোম যাচ্ছে বা হসপিটাল, রিপোর্ট নেগেটিভ, সাথে ফিনান্সিয়াল প্রবলেম আছে, অথবা অফিসে বসের প্রেশার আছে, অথবা ঘরে অশান্তি আছে, অথবা প্রমোশন আটকে গেছে, অথবা ছেলে সিবিএসসিতে, জয়েন্টে, এমবিএতে ভালো পারফর্ম করেনি, সে পেইনফুল অবস্থায় আছে। কারণ আমরা অমৃতের সন্তান, ভগবান সৌম, শান্ত। তো আমরা তার সন্তান হয়ে আমরা অশান্ত হতে পারি না, আমরা অশান্ত ছিলামও না। এই পৃথিবীতে দেহ লাভ করবার ফলে আমরা এখানে পারিপার্শ্বিক অবস্থায় অশান্ত হয়ে উঠছে। আমরা পারিপার্শ্বিক অবস্থায় অশান্ত হয়ে উঠছে। তো আর্য পেইনফুল অবস্থায় আছে, আর্য খারাপ ব্যবহার করছে। তুমি কি করছো? তুমি আর্যকে বা ওই এক্স যে তোমাকে ট্রেনে বা বাসে বলছে, কি কানা নাকি, চোখে দেখতে পান না? তুমি ও যে তোমাকে যে শব্দ, যে নেগেটিভ এনার্জিটা তোমাকে থ্রো করলো, সাউন্ড ইজ এনার্জি, শব্দ শক্তি, ব্রহ্ম। তুমি তাহলে পেনে এলে কি করে? তুমি তার একটা আরো হার্ড রিঅ্যাক্ট করছো। কি হয়েছে আপনার এমন? আপনি কি ট্রেন থেকে পড়ে গেছেন নাকি? অতই যদি আপনার যেতে ইচ্ছে করে তাহলে একটা মার্সিডিজ কিনে যান, সেখানে কেউ আপনাকে খোঁচা মারতে যাবে না। তুমি আরো হার্ড রিঅ্যাক্ট করছো, আরো হার্ড রিঅ্যাক্ট করছো। কেন? তোমাকে ও পেন দিল তার বাক্যের মাধ্যমে, তুমি পেনে এসে গেলে, তুমি পেইনফুল, তোমাকে হার্ট করলো, কিরম একটা কথা বললো, তুমি আরো তাকে পেন দিলে। ঝগড়া, অশান্তি, কোলাহল আরো বাড়তে শুরু করবে। তো তোমায় জানতে হবে তুমি পেনে আসবে না, ও পেনফুল অবস্থায় আছে, ওকে পারো তো হেল্প করো, হেসে বলো বুঝতে পারিনি, আর হবে না, খুব দুঃখিত, সরি, আর হবে না। কারণ ও তো একেতেই পেইনফুল অবস্থায় আছে। মানুষ কখনো এরকম ব্যবহার করে না, তার মধ্যে কোনো সুপ্ত ব্যথা যন্ত্রণা আছেই। এখন তোমার কাছে সে শুধু এক সহযাত্রী মাত্র, তাই তার পুরো লাইফকে তুমি জানো না। কিন্তু সে যখন পেনফুল অবস্থায় আছে, তাকে আরো হার্ড কথা বলে পেন দিও না। আর তুমি পেনে এসো না। তুমি যদি কষ্টে এসে যাও, তুমি যদি যন্ত্রণা এসে যাও, তাহলে তুমি অন্যকে তো রিলিফ দিতে পারবেই না, তোমার জীবনটাও পেইনফুল হয়ে যাবে। কি হয়? সেকেন্ড হাউস, দ্বিতীয় ঘর, বাক্য।
তুমি একজনের থেকে টাকা পাও বা তোমার কাছে কেউ টাকা পায়, আমি যুক্তির জন্য ধরে নিচ্ছি, অস্থির হবার কিছু নেই, যুক্তির জন্য। তাহলে বা তোমাকে আমি রাখছি না এর মধ্যে, তোমার প্রতিবেশী এক্স আর তার কোনো অফিস কলিগ ওয়াই, এক্স এর কাছে ওয়াই টাকা পায়, এক্স এর কাছে ওয়াই টাকা পায়। দেখো দুজনের মধ্যে কথোপকথন কিভাবে হয়। টাকা 10,000 কি 5,000 কি 20,000 এলো, টাকাটা দেওয়ার কথা ছিল, আজকেই তো বলেছিলেন। হ্যাঁ, ওটা তো এখনো ঠিক হয়নি জোগাড়, আর কবে হবে? না দেব তো, এতদিন তো দিয়েছি নাকি, এই তো 30,000 টাকা পেতেন, এখন তো মাত্র 10,000 পাবেন, তা দিয়েছি নাকি? তো দিয়েছেন তো বটেই, তা বলে কি সবটা দিয়েছেন নাকি? কবে দেবেন? আজ আমি টাকা না নিয়ে যাবই না। না আজকে হবে না, তাহলে আপনি কথা কেন দিয়েছেন? আর জানি আপনি এরকম অনেকের থেকে টাকা ধার নিয়ে রেখে দিয়েছেন। আর আপনাদের ফ্যামিলিটাই এইরকম, দেখুন মুখ সামলে কথা বলবেন, ফ্যামিলির কথা বলবেন না। আর কি বলবো, এই তো আপনাদের তো আপনার বড় ভাইও তো আগে এখানে থাকতো, এখন এখান থেকে চলে গেছে মালদাতে, এরকম কারোর থেকে নিয়ে গেছিল। আর আপনাদের ফ্যামিলির কথা বলবেন না, ওই তো আপনার ছোট বোনের সম্বন্ধ করেছিলেন, তারপর তো সেই পাত্রপক্ষ ফিরে গেল, আপনার বোন তো বিয়ের আগের দিন অন্য কারোর সাথে পালিয়ে গেছে, ওটা আমার ফ্যামিলি ম্যাটার। দেখো ঝগড়া হচ্ছে, টাকার কথা এবার গৌণ, কবে টাকা দেবে, 10,000 টাকা দিতে পারবে না, কটা ইনস্টলমেন্টে ধীরে ধীরে দেবে, সেগুলো গৌণ। আচ্ছা 10,000 না পারুন, আজকে 2,000 দিন, ফ্যামিলি ম্যাটার। ফ্যামিলি ম্যাটার নয়, ম্যাটার কোথায় কার দুর্বলতা আছে। আমরা দুর্বলতাটা খুঁজতে খুব পছন্দ করি। এই বাক্যস্থান যদি খারাপ হয়, পাবে টাকা, ধরো তার কোনো শারীরিক খুঁত আছে, সে পায়ে কোনো প্রবলেম আছে অথবা চোখে কোনো প্রবলেম আছে, তখন বাক্য কি হয়, আর কি যাবে সারাদিন, এই তো সকালবেলায় এক হচ্ছে কানা খোড়া লোকের সামনে এসে পড়লাম, এক খোড়া লোকের সামনে পড়লাম, মানে ও খোড়া নয়, ও খোড়া। যে খোড়া নয় সে জানে না, সে 15 মিনিটের মধ্যে খোড়া হয়ে যেতে পারে, কিন্তু ওর দুর্বল স্থানটাকে, ওর দুর্বল ক্ষেত্রটাকে হ্যামারিং করতে খুব ভালো লাগে। যে কানা নয় সে কিন্তু জানে না সে মাত্র 2 মিনিটে কানা হয়ে যেতে পারে বা তারও কম সময়, কিন্তু অপর চোখের দৃষ্টি, অপরের দৃষ্টি যেহেতু একটু বিকৃত, হ্যাঁ আমি তো জানতাম যে টাকা পাবো না, তার মধ্যে এক হচ্ছে কানা লোকের সামনে এসে পড়লাম, সারা দিনটা আর কি যাবে। কার বোন বিয়ের আগের দিন সম্বন্ধ ভেঙে অন্য ছেলেকে বিয়ে করেছে, তাই তার চরিত্রে কালি লাগিয়ে, কালি নেই, সে নিজের ইচ্ছেতে বিয়ে করতে পারে, তবু এটা কালি লাগানোর চেষ্টা করে তাকে অপদস্থ করা। কার ভাই এখান থেকে মালদায় চলে গেছে, কেন গেছে জানা নেই, কিন্তু তার ছোট ভাই পয়সা দেয়নি বলে, দিতে পারছে না বলে, তার বড় ভাইকেও প্রতারিত প্রমাণ করার একটা প্রবণতা। লাভ, এও টাকা পেল না, ও টাকা দিল না, মাঝখানে ঝগড়া, সময় নষ্ট, সামাজিক মান সম্মান নষ্ট, সিন ক্রিয়েট, পরে আরো ফিজিক্যাল মারামারি হাতাহাতিতেও যেতে পারে। তো বাক্য কারণ, বাক্য বাক্য। আর সেকেন্ড হাউস তোমার বাক্যস্থান,
তুমি কি রিয়্যাক্ট করবে এটা সম্পূর্ণ তোমার হাতে। রিয়্যাক্ট সবসময় কুল ভাবে, মনে রাখবে যখনই উত্তেজিত হবে, এত বড় কথা আমাকে বলছে, মনে রাখবে আমার কথা নয়, শাস্ত্রের কথা। রিয়্যাক্ট করবে প্রত্যুত্তর শান্তভাবে। ও পেনে আছে, আর্য চেঁচিয়ে কথা বলছে, আর্য নোংরা কথা বলছে, আর্য পেনে আছে, কষ্টে আছে, যন্ত্রণায় আছে, তকলিফে আছে। তুমি নেই। তুমি কেন পেন বা যন্ত্রণা বা তকলিফের মধ্যে যাচ্ছ? ওকে পারো তো রিলিফ দাও। তুমি একটু ভালোভাবে কথা বলো, আর্য কিছুটাও শান্ত হবে। আর যদি না হয় ও পেনে আছে, তুমি পেনে যেও না। তোমার তো কোনো পেন নেই, তোমার তো কোনো তকলিফ নেই, তোমার তো কোনো কষ্ট নেই। ও কষ্টে আছে বলে চেঁচাচ্ছে। কে চিৎকার করে যে কষ্টে থাকে? ওহ কি যন্ত্রণা! উফ, মানুষের জীবনে সে যখন অফিস যাচ্ছে না, তার ওই কষ্টটা তার মনের মধ্যে সব সময় তাকে যন্ত্রণা দিয়ে যাচ্ছে। তাই সে ছোট ছোট ঘটনায় বড় বড় রিয়্যাক্ট করে বসে। টিকিট কাউন্টারে খুচরো দিতে দেরি হচ্ছে, আরে কাউন্টার বন্ধ করে দিন, কোনো কাজ নেই, কর্ম নেই, কিছু নেই, দিন দিন তাতে দিন, আচ্ছা দেবেন কিনা বলুন। মানে উত্তেজিত হয়ে যাওয়া। ও রিয়্যাক্ট করছে। তো শব্দ ব্রহ্ম, শব্দের ব্যবহার খুব সন্তর্পণে। তোমার ব্যক্তিত্ব, তোমার উপস্থিতি মানুষের মনে যেন একটা পজিটিভ এনার্জি দিয়ে যায়, কোনো নেগেটিভিটি যেন না থাকে। জীবন আছে, তাতে টেনশন থাকবে। যে পেনে আছে, যে দুঃখে আছে, যে যন্ত্রণায় আছে, তাকে পারলে রিলিফ দাও। তার থেকে হার্ড বলো না, আরো কর্কশ বলো না। কি লাভ কর্কশ বলে? মোটরসাইকেলটা চালিয়ে যাচ্ছে, একটা ফোন এসেছে, একটু দোকানের সামনে, কোনো দোকানের সামনে দাঁড়িয়ে কথা বলছে। সে বেরিয়ে এসে বলল, এখান থেকে সরে 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 হাঁটুন। অর্থাৎ তার সকাল থেকে ভালো বিজনেস হয়নি, অথবা বিজনেস হয়েছে, বিজনেসে বড় লোন আছে, অথবা কোনো মাল জল পড়ে ড্যামেজ হয়ে গেছে। ও পেনে আছে, তুমি হেসে বলো হ্যাঁ হয়ে গেছে, ফোনটাকে হোল্ড করাও বা কথা শেষ করে হেসে চলে যাও। এটা আপনার জায়গা নাকি? এটা ফুটপাত? এটা আপনার দোকান নাকি? আপনি দোকানে বিজনেস করবেন, ফুটপাতের উপর আসবেন না। ফুটপাত আমাদের জন্য। কি হবে কথা বলে? কি হবে কথা বলে? কিছু হবে না। সময় নষ্ট হবে, মান সম্মান নষ্ট হবে, তোমার কাজ নষ্ট হবে। ও পেনে আছে তা বলে তোমার খুশির নয়। তুমি ওকে রিলিফ দাও যদি পারো, একটু হাসো, বলো হয়ে গেছে, হ্যাঁ। আর না পারলে চলে যাও, কথা বাড়িও না। কারণ এমন নয় যে তুমি যদি মোবাইলটা নিয়ে 10টা দোকানের সামনে 2 থেকে 5 মিনিট কথা বলো, 10টা দোকানের লোকই তোমাকে ওই রকম শব্দ বলবে, যান যান সরে যান, এখানে না। হয়তো 10-এ 2 জন বলবে, বাকিরা কিছু বলবে না। 2 জন যে বলবে, 2 জন তকলিফে আছে, 2 জন পেন আছে, 2 জন খুব যন্ত্রণায় আছে। সেকেন্ড হাউস হচ্ছে বাক্য। বাক্য তোমার ব্যক্তিত্ব। বাক্য শক্তি ভগবান কোনো জীবকে দেয়নি, মানুষকে দিল। কেন দিল? শক্তি দিল বাক্য, নাম করবার জন্য, ভগবানের স্তুতি করবার জন্য, অন্যকে রিলিফ দেবার জন্য, অন্যের পেনকে, কষ্টকে, দুঃখকে
কম করবার জন্য। সেকেন্ড হাউস খুব ইম্পর্টেন্ট। সেকেন্ড হাউস ভালো থাকলে সে ধনী হয়। যখন তুমি পেনে থাকবে না, যখন তুমি অন্যের পেনকে রিলিভ করবে, আলটিমেট তোমার ওপরে মা লক্ষ্মী কৃপা হবে, তোমার ধনবৃদ্ধি হবে, তোমার সেভিংস হবে, আর্থিক সচ্ছলতা হবে। হবে তো? তুমি দোকানের সামনে দাঁড়িয়ে ঝগড়া করে নিলে আধ ঘন্টা, তোমার ট্রেনটা মিস হয়ে গেল, তোমার মিটিংটা লেট হয়ে গেল, কি তুমি ইম্পর্টেন্ট ফাইল ওই টেনশনে ভুলে গেলে, কি তুমি মিটিংয়ে তার ভিজিটিং কার্ডটা নিতে ভুলে গেলে, কিছু আর্টিকেলস তাকে পাঠাতে হবে, কিন্তু তুমি কুরিয়ার সার্ভিসে তার পোস্টাল অ্যাড্রেসটা নিতে ভুলে গেলে। ওই ঝগড়াটা না করলে তুমি তোমার কাজটা ঠিক মতো করতে, তুমি মানুষকে ঠিক মতো সার্ভিস দিতে, আর তুমি তার বিনিময়ে তোমার পারিশ্রমিক, স্যালারি বা বিজনেস প্রফিট তুমি পেতে। তাই বাক্যস্থান অতীব জরুরি। দুর্যোধনের বাক্য ছিল ক্রূর, ক্রূর বাক্য। কেমন বাক্য? শ্রীকৃষ্ণ স্বয়ং রাজা ধীরাজ সর্বেশ্বরবা, শ্রীকৃষ্ণ স্বয়ং ধৃতরাষ্ট্রের রাজসভায় পাণ্ডবদের দূত হয়ে এসে বলছেন, পাণ্ডবদের দূত হয়ে এসে বলছেন, মহারাজ হাত জোর করে, যার কাছে ত্রিভুবন হাত জোর করে, সে হাত জোর করে বলছে, মহারাজ আমি পাণ্ডবদের দূত হয়ে এসেছি। জ্যেষ্ঠ পাণ্ডব যুধিষ্ঠির একথাও বলেছেন, যদি তার স্ত্রী কোনো কিছুই আমাদের না দেন, আমাদের 5 ভাইয়ের জন্য যদি 5টি গ্রামও দিয়ে দেয়, আমরা তাই স্বীকার করে সন্তুষ্ট থাকব। এবং সে প্রত্যেক কৌরবের জন্য, প্রত্যেক বয়োজ্যেষ্ঠ কৌরবের জন্য তার ভক্তিপূর্ণ প্রণাম পাঠিয়েছেন, আপনারা স্বীকার করবেন। এই বাক্য যেই না বলা, যে রাজপ্রাসাদ চাই না, রাজত্ব চাই না, গয়নাও চাই না, সোনাও চাই না, রাজমুকুটও চাই না, ঘোড়াও চাই না, হাতিও চাই না, 5টা গ্রাম চেয়েছে। তখন দুর্যোধনের ক্রূর বাক্য শোনো, সে মহারাজের সিদ্ধান্ত জানানোর আগেই, মহারাজের সিদ্ধান্ত জানানোর আগেই যুবরাজ দুর্যোধন বলছে, বাসুদেব ওই 5 ভিখারিকে গিয়ে বলে দাও, বিনা যুদ্ধে আমি এক সূচের অগার জমিও দেব না, বিনা যুদ্ধে ছাড়িব না সুচগ্র মেদিনী। 5 ভিখারিকে গিয়ে বলে দাও। এই শব্দটা ব্যবহার না করলে হতো না? এই কথাটাও তো বলতে পারতো যে বাসুদেব গিয়ে আমি যুবরাজ হিসেবে বলে দিচ্ছি, বলে দিন যে বিনা যুদ্ধে আমি কোনো জমি দিতে অপারগ। ক্রূর বাক্য, ক্রূর ক্রূর বাক্য। বাক্য সংযম। ক্রূর বলার থেকে না বলা ভালো, ক্রূর বাক্য বলার থেকে না বলা ভালো। এটা একটা এনার্জি, নেগেটিভ এনার্জি গিয়ে যখন অপরকে হ্যামারিং করে, তার থেকে অনেক প্রকারের রিয়াক্ট হতে পারে। তাই এই সেকেন্ড হাউস হচ্ছে এই বাক্যের প্রতীক। আমরা জানব, দেখব যে চিঠি কি আছে। দর্শক বন্ধুরা, কিভাবে যেন এতটা সময় চলে গেল, অথচ আমরা কত কি জানলাম। এটাই প্রথম কথা, এটাই জানলাম যে মানুষের বা জাতক জাতিকার জন্মকুণ্ডলিতে দ্বিতীয় ভাবের গুরুত্ব কতটা।
আমাদের স্বর বাক্য সব কিছু নিয়ন্ত্রিত হয় কিন্তু দ্বিতীয় ভাব থেকে। আর মহারাজের শ্রীমুখ থেকে আমরা যা বিশ্লেষণ শুনলাম, সত্যি আপনারা বলুন তো, আপনারা হয়তো সংসারে বা এইমাত্র কালকে অফিসে গিয়ে কোনো কলিগের ওপর আপনারা ভাবছেন যে রাগান্বিত হয়ে বোধহয় কিছু বলবেন, কিন্তু দেখুন জীবনটা এক মুহূর্তে কতটা পরিবর্তিত হয়ে গেল। আমারই যেমন একজনের উপর আজই একটু রাগ ছিল, গিয়ে হয়তো আমি তাকে 4টে কটু কথা বলতাম, কিন্তু মহারাজের শ্রীমুখ থেকে এই আলোচনা শোনার পর সত্যি নিজের মনে হচ্ছে পথটাকে আমি পরিবর্তন করে নিলাম। আপনাদের উপরও নিশ্চয়ই এর ইম্প্যাক্ট পড়ছে, এবং এই জন্যেই এই ধর্মীয় অনুষ্ঠান, এই আধ্যাত্মবাদের উপর অনুষ্ঠান, জ্যোতিষশাস্ত্রের উপর অনুষ্ঠান, সমস্যা এবং সমাধান আপনারা অধীর আগ্রহে দেখেন। কারণ যেমন তার মধুর বাক্য, তার গহন প্রসারী ধর্মীয় কথা, সত্যি আমরা প্রাণিত হই, আমরা উদ্বুদ্ধ হই, আমরা তার প্রতি অগাধ বিশ্বাস রাখি। আর সেইখানে দাঁড়িয়েই আমরা আরও একবার বলে দিই যে অম্বুবাচী নিবৃত্তির উদ্দেশ্যে মহারাজ কামাখ্যা গেছিলেন, এবং যারা কঠিন গ্রহদোষ ও বাস্তুদোষে জর্জরিত তাদের জন্য উনি শোধন সংকল্প সিদ্ধ করে শাস্ত্রীয় বস্তু সামগ্রী এনেছেন, এবং আপনারা নিজ নিজ গ্রহদোষ প্রতিকারের জন্য ওনার সঙ্গে যোগাযোগ করে 27 তারিখের পর থেকে আপনারা যে ওই দুটো নাম্বারে, যে দুটো নাম্বার আপনাদের টিভি স্ক্রলে যাচ্ছে, সেই দুটো নাম্বারে যোগাযোগ করে আপনারা ওনার থেকে আপনাদের নিজ নিজ নামগোত্র দ্বারা সংকল্প করে আপনাদের গ্রহ প্রতিকার সামগ্রী গ্রহণ করতে পারেন। আরও একবার বলে দিই যে সেই প্রতিকার সামগ্রীগুলো কি কি। 1 থেকে 19 মুখী রুদ্রাক্ষ, 1 থেকে 19 মুখী রুদ্রাক্ষ, বিভিন্ন গ্রহযন্ত্রম, রত্ন, মহাকাল ত্রিশূল, ভৈরব ত্রিশূল, বটুক ভৈরব ত্রিশূল, অর্ধনারীশ্বর ত্রিশূল, পাঞ্চজন্য শঙ্খ, দক্ষিণাবর্ত শঙ্খ, শৈব স্ফটিক কল্প, শনির 7.5 লকেট, আরও অনেক কিছু বস্তু, বৈদিক বস্তু সামগ্রী আছে। এবং তা কিন্তু নিয়ম হচ্ছে অম্বুবাচী নিবৃত্তি থেকে 45 দিনের মধ্যে আপনাদের নাম গোত্র দ্বারা সংকল্প করে 45 দিনের মধ্যে ধারণ করতে হবে। আপনারা যোগাযোগ করবেন যে দুটো নাম্বারে 9831950049, এবং আরও একটি নাম্বার হলো 9830156738। এবং এই প্রসঙ্গে বলে দিই যে আগামী 13ই আগস্ট অর্থাৎ জন্মাষ্টমী হলো গ্রহ প্রতিকারের পবিত্র পুণ্যতিথি। আগামী 13ই আগস্ট জন্মাষ্টমী হচ্ছে গ্রহ প্রতিকারের পুণ্যতিথি, এবং আপনাদের অবগতির জন্য জানাই যে আপনারা যারা কঠিন গ্রহদোষ এবং বাস্তুদোষের প্রতিকার চাইছেন তারা কিন্তু জন্মাষ্টমীর পুণ্যতিথি, পবিত্র তিথিটাকেই বেছে নিন। এতে আপনাদের জীবনে সাফল্যের কিন্তু রামধনু নিশ্চয়ই এঁকে দেয়া যাবে, এবং যা এঁকে দেবেন বাবা শ্রী দেবদাসজি মহারাজ। আর এই প্রসঙ্গেই আপনারা অধীর আগ্রহে থাকেন আপনাদের চিঠির উত্তর নেওয়ার জন্য। তার আগে আরও একবার বলি, আপনাদের সবার আমন্ত্রণ রইল জন্মাষ্টমীর দিন মহারাজের আশ্রমে ভগবত পাঠ, গীতা পাঠ এবং শ্রী শ্রী গোপালের সমস্ত রকম সেবা কাজের আয়োজন করা হয়েছে। সমস্ত দর্শক বন্ধুরা, সমস্ত ভক্ত দীক্ষিত যারা মহারাজের কাছে, তাদের সকলের জন্য আমন্ত্রণ রইল। আরও একটি সুখবর আপনাদের না দিয়ে আমি চিঠিতে যেতে পারছি না, তা হলো যে জন্মাষ্টমী আমরা জানি শ্রীকৃষ্ণের জন্মদিন, আর ঠিক সেই দিনই কিন্তু এই অনুষ্ঠানের মূল কাণ্ডারি বাবা শ্রী দেবদাসজি মহারাজের জন্মদিন। কি অদ্ভুত মেলবন্ধন! এবং আপনাদের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে মহারাজকে জন্মদিনের আগাম শুভেচ্ছা জানিয়ে আমরা একটি চিঠি নিয়ে নিই। চিঠিটি পাঠিয়েছেন সন্দীপ নাথ বেহালা থেকে। সন্দীপ নাথ বেহালা থেকে চিঠিটি পাঠিয়েছেন। উনি লিখছেন, শ্রী দেবদাস বাবা, পত্রের প্রথমে আপনাকে শতকোটি প্রণাম এবং আন্তরিক ভালোবাসা জানাই। সোনার বাংলা চ্যানেলে আপনার অনুষ্ঠান আমার মনকে ভীষণভাবে আকৃষ্ট করেছে। টিভি চ্যানেলে যতজন জ্যোতিষগুরু অনুষ্ঠান করেন, আপনার অনুষ্ঠান সবথেকে জনপ্রিয় ও মনোগ্রাহী। বাবা, আমি অনেক হতাশাগ্রস্ত এই পত্র লিখছি। আমার কাছে এখন বাঁচা মরা এক হয়ে গেছে। আমি MBA করা সত্ত্বেও যোগ্যতা অনুযায়ী ভালো চাকরি পাইনি। বর্তমানে আমি একটি প্রাইভেট কোম্পানিতে 4500 টাকায় চাকরি করছি। এখন আপনার কাছে আমি জানতে চাই, আমি কি কোনো দিন ভালো চাকরি পাবো না? আর যদি ভালো চাকরি পাই তবে কবে নাগাদ পাবো? কবে জীবনে প্রতিষ্ঠিত হতে পারবো? ওনার জন্ম তারিখ দিয়েছেন 30/9/1969, রাত 7টা 40 মিনিট, জন্মস্থান কলকাতা।
উনি লিখছেন, এর সঙ্গে আপনি যদি আমার বিবাহিত জীবন সম্পর্কে একটু আলোকপাত করেন তাহলে কৃতজ্ঞ থাকি। যেমন বিবাহ কেমন হবে, কবে হবে, পাত্রী চাকরিরতা হবে কিনা, কোন দিকে হবে এবং কোন কোন রাশি এবং কোন কোন লগ্নের পাত্রীর সঙ্গে আমার বিবাহ ম্যাচ করবে যদি জানান তাহলে আমি আপনার প্রতি সারা জীবন চিরকৃতজ্ঞ থাকব। সন্দীপ নাথ পাঠিয়েছেন বেহালা পঞ্চাননতলা থেকে। হ্যাঁ সন্দীপবাবু, হতাশ হবেন না, কারণ আজকে একদম শেষ প্রান্তে এসে আমরা উপস্থিত হয়েছি অনুষ্ঠানের সময় স্বল্পতার জন্য। কথা দিলাম যে আগামী দিন অনুষ্ঠানের প্রথমেই আপনার চিঠি দিয়ে শুরু করব এবং আমরা যে কথা দিই আমরা সেই কথা অবশ্যই রাখি বা রাখার চেষ্টা করি। সুতরাং সকলের সুস্থতা, সকলের স্বাভাবিকতা, সুস্থিরতা, জীবনে সুস্থিরতা কামনা করে আজকের অনুষ্ঠান শেষ করছি। নিশ্চয়ই দেখা হবে আগামী দিন ঠিক এই সময়। ততক্ষণ ভালো থাকবেন। নমস্কার। ওম নমঃ শিবায়।